নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? মা কামাখ্যার ইচ্ছায় আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এখন থেকে তো আপনারা এই এই ইউটিউব চ্যানেল সঠিক দিশা, এতে আমাকে পাবেন আপনারা। কেন কি সবসময় তো আমি অনুষ্ঠান করার সুযোগ পাই না। যাই হোক, এই অনুষ্ঠানটা সবথেকে বেশি তারতম্য হচ্ছে টিপস টোটকা শোনার জন্য বহু দূর প্রান্তর থেকে মানুষ অপেক্ষা করেন। অনেকে লিখেওছেন, এটার জন্য একটু বলবেন, ওটার জন্য একটু বলবেন। সমস্ত টোটকা বলবো, পুজোর নিয়ম বলবো, কিভাবে আমরা জীবনে সঠিকভাবে চলতে পারি, কিছু টোটকা টিপসের মাধ্যমে যতটুকু নিজেকে স্বচ্ছ পরিষ্কার রাখা যায়, যতটা ভালোভাবে থাকা যায়, সেই বর্ণনাগুলো আপনাদের করব। তার আগে জানাই, অদূর প্রান্তর থেকে হয়তো অনেক কাকিমা জেঠিমারা অনুষ্ঠান দেখছেন, তাদের চরণে প্রণাম জানাই। এবং বড়দের বয়স্ক কাকা জেঠিমা যারা আছেন, কাকা জেঠু, তাদেরকে প্রণাম জানাই। ছোট ছোট ভাই বোনদেরকে খুব ভালোবাসা, দাদা দিদি বৌদিদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানটা প্রথম হচ্ছে দিশা। আপনারা জানবেন যে বহুদিন দেখে এসছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেবাশিস মুখার্জিকে, আজকে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেলে। তার কারণ হচ্ছে আমার আর সময় হয় না টেলিভিশন চ্যানেলে গিয়ে বসে অনুষ্ঠান করার, সেই কারণে এখানে এসে অনুষ্ঠান করা। আপনারা এটা দেখে নিয়ে যদি মনে করেন, পছন্দ করেন, যদি আপনাদের ইচ্ছা হয় এটা দেখার ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, আর না হলে এড়িয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই তাতে। তার কারণ আমি একটু সোজা সাপটা বলতে ভালোবাসি। কিছু মানুষ একটু লিখেছিলেন যে দাদা শেয়ার নিয়ে কিছু বলবেন, শেয়ার বাজার নিয়ে। আমি আপনাকে শেয়ার বাজার নিয়ে একটা কথা জানাতে চাই, যারা এটা লিখেছেন শেয়ার নিয়ে। দেখুন, হরোস্কোপ যদি বিচার করতে হয় না, রাহুটা খুব ফেভারে থাকা চাই। কেন এই জুয়া বলুন, শেয়ার বলুন, এইসব হচ্ছে ফাটকা বলে এগুলোকে হলে রাহুটাকে প্রেফারে আনা চাই। এই কারণে আপনাদেরকে একটা বলে রাখি, যারা দেখছেন শেয়ারে লস হচ্ছে, একটুখানি মাথায় নিন যে এটা টোটকা টিপস দিচ্ছি, এইটা ইউজ করে দেখুন। আপনারা বুধবার দিনকে কোনো রকম মেরুন কালারের ড্রেস পরবেন না, সর্ষের তেল খাবেন না, আর একটা শ্বেত চন্দনের শেকড় হাতে পরে রাখুন। আমি আশা করি যে আপনাদের শেয়ার বাজারের যেটা করতে চাইছেন তাতে আপনারা লুজার হবেন না। দ্বিতীয়ত, আরও কোনো এক দিদিভাই বলেছেন, দাদা স্বামী স্ত্রী ঝগড়া অশান্তির মাঝে কি হচ্ছে সেটার জন্য যদি একটু কিছু বলেন আমাদের একটু উপকার হয়। নিশ্চয়ই দিদি বলবো আমি। কেন আমি এই জন্যই তো আমি অনুষ্ঠানটা করি, যে কেন কি হচ্ছে, কেন আমি চাই না কোনো দাম্পত্য জীবনে কারোর কলহ আসুক। অনেক মানুষ আছে জানেন তো, আজকের দিনে না, একটা জায়গা দেখবেন, মানে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, একটা ভালো পরিষ্কার মাঠে না কেউ আজকে একটা ঠোঙা, একটা মুড়ি, কালকে কেউ একটা নোংরা জিনিস ফেলতে 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 জায়গাটা কিন্তু পরিষ্কার হয় না, আবর্জনাই হয়ে যায়। ঠিক এরকমই মানে অনেক মানুষ না এই ঠাকুর বাড়ি, ওই ঠাকুর বাড়ি, সেই ঠাকুর বাড়ি, একটা একটা করতে 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 এই জিনিসগুলো নষ্ট করে দেয়। আর তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, স্বামী স্ত্রী অশান্তির মধ্যে প্রধান একটা বড় কারণ, যেটা ইস্যু, যেটা আমি পেয়েছি আমার হাতে, কারণ এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু আজকের নয়, আপনারা জানেন। তার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন মানে আপনাকে একরকম বোঝানো, আপনার স্ত্রীকে একরকম বোঝানো। এই বোঝানোর ক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবুঝি। হয়তো দেখছেন আপনার স্বামী এসে রাত্রে আপনার সাথে কথা বলছে না, ঘুমিয়ে পড়লো, আপনি হয়তো ডাকছেন কিছু বলার জন্য, দেখছেন ঘুমিয়ে গেছে, আপনি রেগে গেলেন। হয়তো আপনার স্বামী চিন্তা করছে যে টাকা মাইনে পাচ্ছি কালকে সংসার করবো কী করে, এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে, হয়তো আপনি তাতে রেগে গেলেন। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের রাস্তা। আর একটা স্বামীর ক্ষেত্রে বলি, হয়তো অনেক সময় এসে স্ত্রীকে রাগারাগি করে চিৎকার করে বললেন যে আমার এখনো খেতে দেওয়া দেরি হচ্ছে কেন, তোমার কাজ কি, তোমার কাজ ঘরে বসে রান্না করা। একটু ভেবে দেখবেন দাদারা, যারা আপনারা এটা কথাটা বলেন, আপনারা সারাদিন বাইরে কাজ করেন, বাড়ির কিন্তু বাচ্চাদের কাজ, ঘর মোছা থেকে আরম্ভ করে রান্না করা থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু স্ত্রীরাই সামলায়। ওই জায়গাটা তাদেরকে যদি একটু নরমভাবে বলেন, তারা এইটুকুই আশা করে। আর তারপরেও যদি দেখেন যে দিদিভাই আপনাদের বাড়িতে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে বৃহস্পতিবার করে একটা পানের পাতার মধ্যে একটু মেটে সিঁদুর আর দুটো হর্তকি দিয়ে কলা গাছের গোড়ায় দেবেন, দিয়ে বলে আসবেন যে আমার সংসারে শান্তি ফিরিয়ে দাও। আপনি দেখবেন 21 দিনের মধ্যে আপনার সংসারে যে অশান্তি ছিল, অশান্তিটা কেটে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাতে আপনাদের আর কোনোদিন এই বলতে হবে না যে দাদা আমার অশান্তিটা, আমাদের সংসারে কেন অশান্তি হয়। আবার একজন লিখেছিলেন ইউটিউব চ্যানেলে যে আমার বাড়িতে তো অনেকে মানে না, তো সেক্ষেত্রে বাড়িতে অশান্তি হলে আমি কি করব। আমি দেখুন একটা কথা বলি, কে মানছে কে মানছে না সেটা আপনার আমার দেখার দায়িত্ব না, দেখার দায়িত্ব হচ্ছে ওপরে একজন বসে আছে তার। যে মানছে না, আপনি কি করে ভাবলেন সে মানছে না? হয়তো আপনার সামনে মানছে না, কিন্তু যখন বড় ধাক্কা খাচ্ছে তখন কিন্তু নাকের থেকে হাত দিয়ে এরা প্রণাম করে নিচ্ছে। এই উদ্দেশ্যটা কাকে করে বলুন তো? এই উদ্দেশ্যটা নিশ্চয়ই যে নাস্তিক করে না। তো সুতরাং মানে সবাই,
কেউ দেখিয়ে মানে, কেউ না দেখিয়ে মানে। আপনি বলছেন আপনার বাড়িতে কেউ মানে না, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেম হয়, কি করব। তো আপনি বলবেন, আপনি আপনার কাজ করে যান, কেন বাড়িতে এই এই ঘটনাগুলো ঘটে কিসের জন্য জানেন তো? এই ঘটনাগুলো ঘটে হচ্ছে বাস্তু প্রবলেমের জন্য, মেন সমস্যা। কেন আমি এত বছর ধরে 2005 সাল থেকে টেলিভিশন চ্যানেলে আছি, আমি আপনাদেরকে বলে এসেছি কিন্তু বারবার, যে দেখুন পৃথিবীতে আপনি যা করুন না কেন, মনটা একটা মন্দির। মনটাকে যদি পরিষ্কার পবিত্র না রাখা যায়, সেখানে কোনোদিন ভালো চিন্তা আসতে পারে না, কুচিন্তাই আসবে। আর অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন পাশাপাশি দুটো মন্দির আছে, ওপার এক প্রান্তরে মন্দির, এপার এক প্রান্তরে মন্দির, সেম ডিজাইন, সেম মন্দির, সেম পরিসর, সব কিছু। ওই মন্দিরে একটাও লোক যায় না, এই মন্দিরে ভর্তি ভিড় হয়। ওই মন্দিরওয়ালা সে জিজ্ঞেস করে, দাদা আমাদের মন্দিরে কেন আসে না? তার কারণ হচ্ছে মন্দিরটা বানানো হয়েছে বাস্তুর দোষের জন্য। বাস্তুর দোষের ফলে দিক নির্ণয় ভুল হয়েছে, সে কারণে সে মন্দিরে কেউ যায় না। আর এই মন্দিরটা তৈরি হচ্ছে বাস্তুটা সঠিকভাবে রেখে সঠিকভাবে চলতে, সেই জন্য এই মন্দিরটা সবাই যায়। তো ন্যাচারালি আমি একটা কথা বলবো, আমরা বাড়িটাকে আগে ঠিক করবো। বাড়িটাকে, আমাদের সব থেকে প্রধান দোষটা কোথায় জানেন? আমাদের মেন দোষ হচ্ছে, আমি এই দোষটা কিন্তু বাড়ির পুরুষদের দেবো না, আমি প্রথম স্টার্ট করছি গৃহিণীদের। আপনাদের বাড়িতে এই বাস্তু প্রবলেমের প্রথম কারণ হচ্ছে আপনাদের রান্নাঘর। আমি কি অনেক ক্ষেত্রে বারবার বলে এসেছি, আপনারা রান্নাঘরে মশলার কৌটো থেকে আরম্ভ করে গ্যাস, ওভেন, এমনকি ড্রেন, পাইপ, এসব জায়গা রান্না করার পর পরিষ্কার চকচকে রাখবেন। তেল চিটে তেল কাস্টে ধরে গেলে আপনার বাড়িতে কিন্তু রাহুর প্রবেশ অবধারিত। সেক্ষেত্রে বাস্তুদোষ কিন্তু এন্ট্রেন্স দেবে আপনার কিচেন থেকে শুরু। আর কিচেন থেকে শুরু মানে কোথায় যাচ্ছে, আপনি কীভাবে স্পেক্ট করছে দেখুন। এরপর আসছেন কিচেন করতে করতে আপনি ধরছেন ফ্রিজ। ফ্রিজের মধ্যে রাখা আছে মাছ মাংস রাখা আছে। এবার সে মাছ মাংসটা আপনাদের জরুরি নেই কি একটা 15 দিনের মাছ কিনে আনতে হবে, কারণ দুদিন একদিন করে এনে রেখেও খাওয়া যায়। সেক্ষেত্রে এই যে লাল রক্তের দাগ চেপে চেপে বসে আছে, এগুলো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু এটাও একটা নোংরা বাস্তুর দোষ কিন্তু ক্রিয়েট হচ্ছে। সেই জন্য আপনাদের অবগত করছি, এগুলো থেকে সাবধান থাকবেন। এবার এই দোষটা বাড়ির ভিতর প্রবেশ করছে কী করে? যে কেউ আসছে ফ্রিজ থেকে, ফ্রিজটা খুলছে, ওই যে হাতটা পড়ছে, হাতের সঙ্গে নেগেটিভ এনার্জিটা ঘরে প্রবেশ করছে। এতে কি হয় জানেন? বাড়িতে ছেলে মেয়েদের পড়াশোনা হবে না। দ্বিতীয়ত এক জায়গায় চাকরি করতে যাবে, মনে মনে চিন্তা করবে যে আমি এই স্ট্রিমে যাব, স্ট্রিমে যেতে পারবে না। আপনার হওয়া কাজ হবে না, আপনার ঋণ বেড়ে যাবে, আপনি বাড়ির মধ্যে সম্পূর্ণ সবসময় অশান্তি ভোগ করবেন, আন্ডারস্ট্যান্ডিং কোনো মতেই হবে না। সবসময় একটা ভেতরে যেন চিন্তা, দুশ্চিন্তা, ঋণ ঋণ ঋণ, মামলা মোকদ্দমায় জর্জরিত, এইসব বাস্তুর কারণ হয়। এই কারণে আমি দিদিভাইদের বললাম রান্নাঘরটা পরিষ্কার রাখবেন। এবার আসছি বাড়ির পুরুষদের, আপনাদের করণীয় কী? আপনারা দয়া করে অফিস থেকে এসে ওই যে জুতোটা পরে এসছেন ওটা পরে ঘরে ঢুকে যাবেন না, কারণ আপনি কোথা থেকে এসছেন আপনি নিজেই জানেন না। জুতোটা বাইরে রাখুন, ভেতরে ঢুকুন, ঢুকে আপনার জামা কাপড়টা সঠিক জায়গায় রাখুন। এরকম ছুঁড়ে খুলে ফেলে দিয়ে আল্লাহর উপর ঝাঁপিয়ে দিলেন, ফেলে দিলেন, এতে কিন্তু বাস্তব প্রবলেম আসে, এগুলো করবেন না। এবার আপনি নিজের কাজগুলো সুস্থভাবে স্বাভাবিকভাবে করুন, এই দুটো জিনিস মানুন। আর তারপরে আসছি বাড়ির ছাত্র ছাত্রী, স্টুডেন্ট, ছেলে মেয়ে যারা আছেন তাদেরকেও বলি যে দেখো তোমরা একটা কাজ করবে, বাড়িতে এসে এই সেন্টার টেবিলে জামা কাপড় স্কুল থেকে এসে খুলে ফেলে দিলাম, এটা ওখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিলাম, এতে হবে কি তোমাদের স্টাডিতে প্রবলেম হবে রে বাবা। তোমরা কেন বুঝতে পারছো না? তোমাদের ওই জিনিসটার প্ল্যানেট তো ওইটাই চায়। প্ল্যানেট কোন প্ল্যানেটটা আজ অবধি দেখেছো? প্ল্যানেটের জন্য লোকে পাথর পড়ে, প্ল্যানেটের জন্য লোকে প্রতিকার করে। কই, যদি প্ল্যানেট যদি আমরা ভালোই করতো তাহলে তোকে প্রতিকার করতো না, কেউ স্টোন পড়তো না। তা প্ল্যানেট কিন্তু ওগুলো খোঁজে যে কোন জায়গাটা শূন্যস্থান আছে, সেখানে আমি গিয়ে পূরণ করব। তা তোমরা যদি শূন্যস্থানটা ছেড়ে না করো তাহলে সে পূরণ করতে পারে না। এবার সিঁড়ি আছে, বাড়িতে ঢুকছি বাঁদিকে সিঁড়ি, প্রবল বাস্তুর দোষ। আর এমনি তো আপনাদেরকে বলে রাখি, বেলা 12টার পর পশ্চিম দিকে জানলা দরজা দিয়ে থাকে বন্ধ করে দেবেন। পশ্চিমের হাওয়া পশ্চিম দিকে 12টার পরে জানলা দরজা খোলা একেবারে অবাঞ্ছনীয়, কোনো মতেই সাজে না। তাছাড়া আর একটা কথা হচ্ছে, এই বাস্তু প্রবলেমের জন্য আমরা কি করতে পারি, এর একটা সলিউশন চাই, সলিউশন করতে হবে। দেখুন টয়লেট কিচেন পাশাপাশি থাকলে 108% একদম বাস্তুদোষ এবং কমপ্লিট। আর যদি কিচেনের পেছন দিকে যদি আপনার বেডরুমে দরজা থাকে, তাতে আরও বাস্তু প্রবলেমটা সঠিকভাবে দাঁড়াবে। এতে হবে কি, ডিপ্রেশনে ভুগবেন, প্রচণ্ড মানসিক দুশ্চিন্তা, অল্টারনেটিভ দুশ্চিন্তা একটার পর একটা লেগেই থাকবে। আপনাদেরকে এগুলোকে ক্রস করতে হবে, কাটাতে হবে। অনেকে ভাবছেন দেবাশিস দা আপনার সঙ্গে দেখা করব। আমি সবার প্রথমে একটা কথা বলে রাখি, দেখা করাটা না করাটা সব থেকে বড় কথা নয়, শেখাটাই আপনাদের বড় কথা। নিজের রোগটা যদি নিজে দূর করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে আসার দরকার নেই। কেন আমি আগে প্রথমেই বলেছি আমি কিন্তু সোজা কথা বলতে ভালোবাসি। আর যারা দেখা করতে চাইছেন আমার সাথে, আমি একটু বলে রাখি, আমি কিন্তু কলকাতার শোভাবাজারে বসি, এভরিডে বসি না। আপনাকে এক সপ্তাহ আগে ফোন করতে হবে, জেনে নিতে হবে কোন দিন বসছি। আপনি সেই দিনকে এক সপ্তাহ আগে নামটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, আমি সেই দিনকেই বসবো যেদিনকে ওরা বলে দেবে।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাস্তু প্রবলেমের জন্য, এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এর জন্য সাময়িক একটা, মানে আমরা অনেক কষ্ট করে অ্যানালাইসিস করে বের করেছি যেটা হচ্ছে অ্যান্টিক পিরামিড। তো এই অ্যান্টিক পিরামিড একটা বাড়িতে অবশ্যই বসাবেন। তার কারণ হচ্ছে, দেখুন এগুলো ব্যবসা কথা বলছি না যে আপনি কিনে নিয়ে যান আমার থেকে, আপনি যেখান থেকে ইচ্ছা কিনুন, আপনার এই জিনিসটা প্রয়োজন বাড়িতে। যদি এগুলো আপনি দেখতে পান সব কিছু হচ্ছে, একটা অ্যান্টিক পিরামিড কিনে বাড়িতে বসাতে পারেন। এই জিনিসগুলো আপনারা অটোমেটিক্যালি দেখবেন যে মানুষ কিভাবে চেঞ্জ হয়। আপনার বাচ্চারা পড়াশোনা করছে বা ওখান থেকে রান্নাঘর পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে, আপনিও সোজাসুজি জুতো বাইরে খুলে ফ্রেশভাবে ঘরে ঢুকে জামাকাপড় রাখছেন। এটা পিরামিড কাজ করে। কেন পিরামিডের কাজ হচ্ছে একদম পজিটিভ এনার্জি যেটা আছে সূর্যের থেকে নিয়ে বাড়িতে প্রবেশ করানো, আর নেগেটিভ এনার্জি বাড়ি থেকে নিয়ে সূর্যের কাছে পৌঁছে দেওয়া। আর সূর্যের কাছে যা পৌঁছায় সেটা কিন্তু একদম ছাড়খাড় হয়ে যায়। তো সুতরাং এই জিনিসগুলো মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদের বাড়িতে দেখবেন বাচ্চারা পড়াশোনা মোটে করতে চাইছে না, আজকের দিনে একটা নতুন ফ্যাশন উঠেছে কিন্তু, মানে পড়াশোনা করে না, অল টাইম মোবাইল নিয়ে থাকে। সেটা অনেক ঘরের বাচ্চাই, মানে আমাদেরও অনেকের ঘরে, রিলেটিভের ঘরে দেখেছে একই অবস্থা। তো সুতরাং এ বলে লাভ নেই, কেন আজকালকার বাচ্চারা আমাদের বাবা মা হয়ে গেছে, ঠিক আছে? মোবাইল নিয়ে ওরা যেভাবে মোবাইল চালায় সেভাবে আমরা হয়তো মোবাইল চালাতে পারি না বা পারবো না। আর এই বয়সে শেখার চেষ্টাও নেই, মানে করবো না। আপনি কি করবেন? করবেন না। সুতরাং ছেড়ে দিন ওই ব্যাপারটা। শুধু একটা কাজ করুন, যে ঘরে পড়তে বসে পড়াশোনার টাইমটা স্ট্রিক্ট করে দিন। ওই টাইমটা কোনো ফোন টোন দেবেন না। ওই টাইমে 3টে তুলসী পাতা, একটু দুব্বো, একটা কাঁচের পেয়ালাতে জল দিয়ে টেবিলে বসিয়ে দিন সকালবেলায়। ওই টেবিলের সামনে ওকে বলুন ওই জলের দিকে তাকাতে, তারপর পড়তে। 2-4 দিন করতে থাকুন, আপনি দেখুন ওর কনসেন্ট্রেশন, পড়াশোনায় মনটা কীভাবে আস্তে 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 চলে আসছে। এটা হচ্ছে একটা ভালো টোটকা দিলাম, দারুণ টোটকা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেমন বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট এমন একটা জায়গা যেখানে আপনি এমন কিছু জিনিস যেগুলো পান, মানে পেয়ে থাকেন, মানে পাবেন আপনারা, যেগুলো আপনি কলকাতা কেন অনেক জায়গাতে পাবেন না। মিশর, ইজিপ্ট থেকে ওগুলোকে ইম্পোর্ট করে আনা হয়, যেগুলো আপনাদের কাজে লাগে, যেগুলো আপনার এখানে পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। পিরামিডসগুলো, যত রকমের পিরামিডস, একটা গ্লাস পিরামিডস যখন ব্যবসার জায়গায় রাখছেন, ব্যবসা ক্ষতি হচ্ছে, বিক্রি হচ্ছে না, একটা ছোট স্টোন পিরামিড বসিয়ে দিন, ব্যবসার জায়গা ঠিক হয়ে যাবে। ক্যাশ বাক্সে বসিয়ে দেবেন, ব্যবসার জায়গা একদম ঠিক হয়ে যাবে। বাড়িতে এই যে যখন দেখছেন অনেক সময়, যখনই দেখবেন যে আপনার ড্যাম পড়ে যাচ্ছে, বাড়িতে অসুস্থ লোক কিছুতেই সুস্থ হচ্ছে না, উপরবেলা একটাই কথা বলে দিয়েছে, দাওয়া আর দোয়া দুটোই কাজ করে। দাওয়া মানে ওষুধ, দোয়া মানে প্রার্থনা। দুটো করছেন তারপরেও হচ্ছে না, আপনি জানবেন সাহিত্য বাস্তুদোষ প্রবলেম আপনার বাড়িতে অবধারিত হয়েছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? একটা, সেই দিনগুলো বললে আবার পড়ে পুরোনো কথা খেয়াল পড়ে যায়, যখন হয়তো এই টেলিভিশন চ্যানেলগুলোতে কোনো অ্যাস্ট্রোলজার বসতেনই না, বা এই চ্যানেলগুলো তখন চালুই হয়নি। তখন আমি হরিদ্বারে যখন থাকতাম, তো তখন ওই চিল্লা বলে একটা জায়গা আছে গঙ্গার উপরে, চণ্ডী পাহাড়ের নিচে, যেখানে জঙ্গল, ওখানে আমরা যেতাম সবাই মিলে, 4-5 জন যেতাম, বসতাম। ওগুলো দিয়ে আমি খুব অ্যানালাইসিস করতাম সব জিনিসগুলো, মানে এগুলো করে 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 16খানা যন্ত্রকে এক জায়গায় করে ভোজপাতার উপর ওগুলোকে ল্যামিনেশন করিয়েছিলাম। করিয়ে যে বাড়িতে বেশি অশান্তি সেই বাড়িতে আমি এক্সপেরিমেন্ট করেছিলাম, মানে দিয়েছিলাম, এটা লাগানো থাকতো, দেখি কি হয়। আমি 1.5 মাসের মধ্যে রেজাল্ট পেয়েছি যে সে বাড়িতে ওদের যত রকম গৃহ ক্লেশ, অশান্তি ছিল, সবার মধ্যে সবাই মিটে গেছে, শান্ত বাড়ি। তো সেটা খুবই অল্প দাম, ভোজপাতা যন্ত্র আপনারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে সংগ্রহ করতে পারেন। বহু বহু জিনিস আছে, মানে এমন জিনিস জানেন তো, সত্যি কথা বলতে, এই যে অনেকে বলেন প্রতিকার করতে, যেন মায়ের পুজো করি, কামাখ্যা কামসম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মিনিত্যাং কামেশ্বরী নমস্তুতে। আজ দীর্ঘ কত বছর ধরে কামাখ্যায় যাই, নিজেই জানি না কত বছর পুজো করে আসছি। কেন আপনারা জানেন আমার বংশ পরিচয়, 1008 মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ আমার দাদু ছিলেন। আর যার কাছে ভারতে কেন ভারত পৃথিবীর বলতে পারি বড় বড় সাধকরা তার সান্নিধ্যে আসতেন। কেন তার হাতের পুজো পাওয়ার জন্য, শুধু দেখার জন্য, শুধু ওনার পুজো দেখার জন্য লোকে ভিড় করতেন, যে বাবা পুজো করছেন, পুজোটা একটু দেখি। আর তার হাত ধরে শেখা আমার, আজকের না কিন্তু, সে পুরনো ইতিহাস। অনেক অনুষ্ঠান হবে, আস্তে আস্তে বলবো, শুনবেন, ভালো লাগবে। আর রইল রোজ টাকা পয়সা, বিভিন্ন মেলা টাকা রোজগার করার জন্য আমার অনুষ্ঠান করা, এই ধারণা যদি করে থাকেন, তাহলে আমার কাছে কেউ ফোনও করতে হবে না, কাউকে আসতে হবে না। তার কারণ হচ্ছে, ওই যখন আমি ছোট ছিলাম, যখন 5 বছর বয়স, তখনই আমাদের বাড়িতে 15-16খানা গাড়ি ছিল, যখন আমার 5 বছর বয়স। তা আজকের ডেটে আপনি বুঝুন, যখন ওই ছোটোবেলায় আমার বস্তায় বস্তায় চাল দেখে এসেছি, তা আজকে আমি কোন চাল কিনতে যাবো, যার জন্য পয়সা এত রোজগার করতে হবে? যাতে আছি তাতে শান্তিতে আছি, সেভাবে খেয়ে পড়ে আমি আস্তে আস্তে চলে যেতে পারলে শান্তি পাই। এর বেশি লোভ করার দরকার নেই, আমি প্রয়োজন মনে করি না।
আর যাদের বিশ্বাস হবে তারা আসবেন, যাদের বিশ্বাস হবে না আমি কখনো বলবো না আপনার কাছে আসবেন, কারণ জোর করে আমি বিশ্বাস করাতে পারবো না। আর হ্যাঁ, প্রতিকার মানে আপনাদের একটা জিনিস আছে, আমি দেখেছি, মানে মনের মধ্যে একটা আশঙ্কা থাকে যে বিশাল টাকা খরচা। দেখুন, আপনি যদি বিশাল পুজো করতে চান তাহলে তিনতলা বাড়ি করতে গেলে তিনতলার মতোই খরচা হবে। আর যদি মনে করেন একতলা শেষ হয়ে যাবে, আমার একতলা হয়, আজকের ডেটও 3,000-5,000 টাকার মধ্যে প্রতিকার কিন্তু হয়ে যায়, একটা সুন্দর প্রতিকার হয়ে যায়। আবার একটা সেইটাই কিন্তু আবার 50,000, 60,000, 1,00,000 টাকাতেও হয়। এবার করার ডিপেন্ড হচ্ছে আমার উপর, মানে আমি যদি দেখি কোনটা লাগবে কি হবে সেটা আপনাকে অবশ্যই জানাবো, না জানানোর কিছু নেই। এর মানে এটা নয় যে প্রতিবার আপনাকে আমার কাছে করতে হবে, কোনো এর মধ্যে কোনো জরুরি নেই। আমি একটাই কথা বলেছি, যাদের মন চাইবে তারা আমার কাছে আসবেন, যাদের মন চাইবে না আমি কখনো আসতে বলবো না। কারণ আমার পুজোটা খুব কষ্ট করে শেখা, বুঝেছেন, মানে খুবই কষ্ট করে। আর এই যে কটা দিন বেঁচে আছি, আমি ছাইয়ে ঘি ঢালতে চাই না। আমি হয়তো দেখা যায় চেম্বারে প্রচুর লোক ভিড় হয়, হয়তো দেখি খুব কম। আপনারা লক্ষ্য করে দেখবেন যারা চেম্বারে এসছেন, আমি যখন এখানেও হেসে কথা বলছি, ওখানেও কিন্তু আমি হেসে কথা বলি, কেন আমার এটা একটা মন, মানে আমি কিন্তু চেম্বারে অন্যরূপ আর ক্যামেরাতে অন্যরূপ, সেটা কিন্তু আমার নয়। কেন, দুটো চরিত্র আলাদা হয়ে গেলে না মানুষ মানে পরনিন্দা শুরু হয়ে যায় পরে, যে মানুষটাকে দেখলাম ওরমভাবে কথা বলে টেলিভিশনে, সামনে গেলাম টাইমই দিল না। এই জিনিসটা একদমই চিন্তা করবেন না, মানে ভাববেন না যে আমি টাইম দেবো না। আমি ততক্ষণ আপনাকে সময় দেবো যতক্ষণ আপনার জিনিসটা নিয়ে অ্যানালাইসিস না করতে পারছি। আপনার জন্ম তারিখটা, আপনার জন্ম সময়টা, আপনার জন্মস্থানটা অবশ্যই আনবেন, যেটা দিয়ে আমি একটু অ্যানালাইসিস করে দেখতে পারি। কারণ হরস্কোপ অনুযায়ী যদি আমরা দেখতে যাই, মানে চতুর্থ স্থানে যদি রাহু থাকে তাহলে আপনার বাস্তু দোষ অবধারিত। আর চতুর্থ স্থানে আপনার তো হরস্কোপ আছে, আপনারা আজকের দিনে মানে অনেকেই অ্যাস্ট্রোলজিটা বুঝে গেছেন, দেখতে দেখতে শিখে গেছেন। একবার দেখুন নিজে যে আপনার হরস্কোপে 4 নম্বর স্থানে রাহু আছে কিনা, থাকলে বলবো আপনার বাড়ির পাশে হাইড্রেন আছে, দেখুন ময়লা ফেলার ভ্যাট জায়গা আছে, ডোবা আছে, আর বাস্তুদোষ অবধারিত আছে। সপ্তমে যদি আপনার কেতু থাকে, আপনি নোটিস করুন, আমি এখন এখানে থেকে বসে বলে দিচ্ছি, আপনি যত কাজ করছেন না কেন আপনার গুপ্ত শত্রু আপনার কাজগুলোকে নষ্ট করে দিচ্ছে, আপনার কাজ হচ্ছে না। অষ্টমে যদি রাহু বসে থাকে তাহলে মারক হয়ে থাকে, বা অষ্টমে যদি বুধ বসে থাকে মারক হয়ে থাকে। যদি কোনো ছাত্রছাত্রীর অষ্টমে বুধ মারক হয় তাহলে তার পড়াশোনা করতে প্রচণ্ড ডিস্টার্ব দেবে, তাকে পড়তে দেবে না কোনো মতে, সে পড়ার দেখলেই মাথা গরম হয়ে যাবে, বইটা নিয়ে চুপ করে বসতে হবে, তার মুখ থেকে একটা আওয়াজ বের করতে পারবেন না, কেন বুধ মারক হয়ে রয়েছে। তাহলে বুধের প্রতিকার করতে হবে। এবার বুধের প্রতিকারটা কী করে করা যায়, এই জন্য বলি যে টোটকা আগে কিছু অ্যাপ্লাই করবো। 16খানা দুব্বা নিয়ে হাতে একটু বেঁধে দিন বুধবার করে, একই দিন বাঁধবেন, আবার পরের সব বুধবারে আবার একটু বেঁধে দেবেন, দেখা যাক কতদূর প্রতিকারটা হয়। এবার আপনারা বলছেন, হয়তো বলতে পারেন দাদা তাহলে এই যে সপ্তমে কেতু আছে, কেতুর প্রতিকারটা কী করব। কেতুর দেখুন, কেতু বর্ণ ধূসর বর্ণ, কেতু আজ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার দেখতে পাইনি চোখে, আর কোনো দেবতাও দেখতে পাইনি কেতু গ্রহকে, কেন কেতু গ্রহ কিন্তু মেঘের আড়ালে ধূসর বর্ণ। তার জন্য আপনাদেরকে বলি, আপনারা মা ধূমাবতীর জপ করুন, মা ধূমাবতীর জপ, ধু ধু ধূমাবতী ঠা ঠা, এই জপটা করুন, ভালোভাবে করবেন, মাকে ডাকবেন। আর ধূমাবতী রূপটা জানেন তো, দেখলেই ভয়ঙ্কর রূপ, বিধবা রূপী, রথে করে উড়ে যাচ্ছে, তার বাহন কাঠ, তার মানে বুঝতে পারছেন কত ডেঞ্জারাস। আর এই গুপ্ত শত্রু তাদেরই হয় সপ্তমে কেতু থাকলে। এবার আসছে ভাগ্যস্থান, নবম স্থান, নবম ঘর, হরস্কোপের নবম ঘরটা। এই নবম স্থানে যদি আপনার রাহু আর মঙ্গল বসে থাকে, তাহলে আমি আপনাকে চোখটা বন্ধ করে বলছি, আপনি এই রবিবার একটা বিপদ থেকে যদি উতরান, পরের রবিবার আরেকটা বিপদে পড়বেন। সেই রবিবারটা যদি বিপদ থেকে উতরান, তারপরের রবিবার আরেকটা বিপদে পড়বেন। এর মানে বারংবার ভাগ্য বিপর্যয়। সুতরাং তার প্রতিকার অবশ্যই করা দরকার। আর কালসর্পযোগ, কালসর্পযোগ, সাড়ে সাতি, কালসর্পযোগের একটা ফ্যাক্টর আছে, কিন্তু সাড়ে সাতি হয়, দেখুন সব থেকে তো আপনারা প্রথমে প্যানিক পেয়ে যান, প্যানিক হয়ে যান, সাড়ে সাতি মানে আমার বিরাট ব্যাপার হয়ে যাবে। আরে আপনি আপনার কর্মটাকে দিয়ে চিন্তা করুন না, সাড়ে সাতি আসছে, চলুক চলুক সাড়ে সাতি। আপনার কর্ম ঠিক থাকলে সাড়ে সাতিটা আপনি অনায়াসে ক্রস করতে পারবেন, কিন্তু কর্মটা যদি বেঠিক থাকে, সাড়ে সাতি লাগার আগে যদি আপনি কারোর সাথে জালিয়াতি করেন, জোচ্চুরি করেন, কিন্তু সাড়ে সাতির পরে যখন পড়বে তখন কিন্তু আপনার মনে দ্বিতীয় আর একটা দাগ কাটবে, আমার সাড়ে সাতি করেছে, এবার আমি কী করবো, ওইটাকে আরও বেশি করে করতে আরম্ভ করুন, ওতেই আপনার ডোবার আশঙ্কা বেশি। আপনি সাড়ে সাতিটাকে উপলক্ষ মাত্র দেখাচ্ছেন, কিন্তু আপনার কর্মের জন্য আপনি ডুবে যাচ্ছেন। দেনা করে দেনা শোধ করতে পারছিলেন না, কিন্তু দেনা শোধ করতে দেনা যখন করেছিলেন তখন নিশ্চয়ই তো আপনার একটা রোজগারের রাস্তা ছিল, সেই থেকে দেনা করেছিলেন, তাই তো। আর আজকে আপনি দেনা শোধ করতে পারছেন না, তা তার জন্য আপনি কাজ করুন, কর্ম করুন, আপনাকে কেউ আটকায়নি। আপনি 10 টাকা দিতে পারছেন, আপনি 3 টাকা করে শোধ করুন, আপনার শোধ হবে। আপনি যদি মনে করেন একবারে দেবো না, আমার সাড়ে সাতি পড়ে গেছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনার কী অবস্থা পৌঁছাবে। দোহাই দিয়ে দিচ্ছেন সাড়ে সাতিকে,
শনি 7.5 একটা স্যাটেনের একটা ফিগার, তো মানুষকে নিতে হবে না, খারাপ ভালো মন্দ সময় আসে না, আসে, তো আপনি ওটাকে ইগনোর করুন না, আপনি কর্মের প্রতি মন দিন। 7.5 আপনাকে কখনো অশুভ প্রভাব দেবে না, কেন শনি কিন্তু কখনো অশুভ বলে কিছু নেই, শনি কিন্তু অশুভ নয়, ভুল করবেন যদি এটা ভেবে থাকেন। শনির অধিষ্ঠাত্রী দেবী কি জানেন, যার দৌড়ে দৌড়ে আমরা সারা হিন্দুরা বহু দেশে সমগ্র হিন্দু মানুষরা তার মন্দিরে গিয়ে পুজো দিতে থাকি, সে হলো মা কালী। মা কালী কি তাহলে মানে খুব ভয়ঙ্কর, মানে আমাদের ক্ষতিকর? মা কালী ক্ষতিকর নয়। মা কালী যদি ক্ষতিকর না হয় তাহলে তার শিষ্য শনি কী করে ক্ষতিকর হবে? সুতরাং ভয়টা মন থেকে বার করে দিন। কাল সর্পযোগ, এটা একটা প্রবলেম আছে, কি কিভাবে বোঝা যায়? যদি 5খানা ঘর ফাঁকা থাকে আপনাদের, তাতে দেখা যায় কাল সর্পযোগ। এতে আপনাদেরকে অনেক অনেক কিছু ভয় দেখাবে, অনেক অ্যাস্ট্রোলজাররা জানি বলে, কেন আমি দেখুন পরনিন্দা পরচর্চা ভালোবাসি না। ন্যাচারাল আমার কাছে যারা এসে বলেছেন, আমি শুনেছি যে আপনাদের কাল সর্পযোগ, আপনার এই হয়ে গেছে ওই হয়ে গেছে। আমি হরস্কোপটা ভালো করে যাচাই করে দেখলাম, ভাবচক্র দেখলাম, নবাংশ দেখলাম, দেখে বুঝলাম এটা কিছু হয়নি। সেই টাইমটা আপনার রবিটা নিচস্থ ছিল, রবি নিচস্থ থাকার কারণে ব্যবসায় সব ডুবে গেছে আপনার, কিন্তু কাল সর্পযোগে সেটা হয়নি। আবার কাল সর্পযোগে কী হয়, যাদের মানে প্যারালাইসিস, যাদের অসুস্থ, মানে অর্ধাঙ্গ অবশ, সেই অবস্থায় কাল সর্পযোগ লাগলে খুব সাবধান। সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে প্রোটেকশন একটা নেওয়ার চিন্তাভাবনা করবেন। বাকি চলার পথে এই জ্বর সর্দি হাঁচি কাশি লেগেই থাকবে। জ্বর হলো ঢাইয়া, কাশি হলো লগ্নভঙ্গ যোগ, এইগুলো চলতেই থাকবে। এগুলোকে যদি দেখতে হয় তাহলে কিন্তু আগের দিনেও তো ছিল, আগের দিনে মানুষ তো খুঁজে পেত না এগুলো। আমার দাদুর সময় কিন্তু এগুলো শুনিনি, এখন সবাই বলে শুনেছি, এখন সমস্ত পড়াশোনা করেছি দেখেছি, হ্যাঁ আছে। কারণ তখনকার পলিউশন আলাদা ছিল, এখনকার পলিউশন আলাদা। তখন মানুষকে মানুষ ভালোবাসত, এখন মানুষকে দেখলে এড়িয়ে চলে। কিন্তু আমরা এরকম করি, আমরা কেন চলি, কিসের জন্য চলি? দেখুন, আমি আজকে একটা গাড়ি নিয়ে চলতে পারি, আজকে ভালো জামা কাপড় পরতে পারি, কিন্তু আমি কিন্তু আপনাকে একটা গ্যারেন্টি দিচ্ছি, আমি যদি যখন চলে যাব না, আমাকে কিন্তু খাট থেকে 1 সেকেন্ডে মাটিতে শুয়ে দেবে, আমাকে কিন্তু আর খাটে রাখবে না। তা আমি যখন মাটি থেকে এসেছি, মাটি হয়ে যাব, তো যে কটা দিন বেঁচে আছি একটু ভদ্র করে থাকি, ভদ্রভাবে কাজ করি, ভদ্রভাবে চলি, নিজের জীবনটাকে নিজে চালানোর চেষ্টা করি, অপরের ঘাড়ে বন্দুক না রেখে নিজের বন্দুকটা নিজেই চালাই। আরে কি হয়েছে, ভগবান আপনার কপাল থেকে কোনোদিন 1 সপ্তাহ 1 দিন মাংস ভাত কেড়ে নিতে পারে না, আপনাকে দেবেই। কিন্তু আপনি যদি রোজ মাংস ভাত খেতে চান, সেটা তো পসিবল নয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে অ্যাজ পার হরস্কোপ অনুসারে। এরপর পুজো, আচ্ছা অর্চনা, অনেক তিথি নক্ষত্র, অনেক গল্প আছে, বলতে থাকবো। কিন্তু এই যে যতগুলো টোটকা, যতগুলো টিপস বললাম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু টাইম টু টাইম, ডে টু ডে ধরে করতে হবে আপনাদেরকে, না করলে কিন্তু এর থেকে সুরা নেই। কেন কি, আমরা জানি বিপদ আমাদের সামনে সমস্ত ব্যাপারে আসছে। যেমন এখন একজন এসেছিল আমার কাছে দেখাতে, কুম্ভ রাশি, সে নিজেই বলছে যে আমার না এই 2025 থেকে 7.5 লাগছে। এবার আমি বললাম, আপনি কাউকে দেখিয়েছিলেন? বললো, হ্যাঁ, আমি একটা স্বনামধন্য অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম। আমি আর কিছু বলিনি, আচ্ছা ঠিক আছে। ও বেচারি নিজেই জানে না যে 2020 24শে জানুয়ারি রাতের থেকে 7.5 লেগে গেছে। তা 2020 লেগে গেছে মানে 4 বছর 7.5 ক্রস করে ফেললো, তার মানে 2024টা ক্রস করছে। এবার 25 26 27 3.5 বছর আছে, সে জানেই না 4 বছর ক্রস করে গেছে, এখন তার ভয় হচ্ছে 7.5 লাগছে। তা আমি তাকে বললাম, হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু আপনার 7.5 আংশিক লাগছে, মানে আর কোনো আপনার উপর কোনো প্রযোজ্য হবে না। ও আপনার যা হরোস্কোপের যা টেম্পারমেন্ট আছে, যা ডিগ্রিজগুলো আছে, এই ডিগ্রিজে 7.5 কোনো এফেক্টেড না। বলছে, আপনি দাদা বলছেন না? হ্যাঁ, ড্যাম শিওর। অনেকে আছে না বাড়িতে ডায়নামুখী শঙ্খ পুজো করতে চান, এই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে কিন্তু ডায়নামুখী শঙ্খ পাওয়া যায়, একদম অরিজিনাল পাবেন, একমুখী ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ সার্টিফিকেট সমেত। বিভিন্ন জিনিস, মানে পারদের শিবলিঙ্গ, এই বাড়িতে বাস্তুদোষের জন্য সব থেকে মহান জিনিস হচ্ছে পারদের শিবলিঙ্গ। এই পারদের শিবলিঙ্গ জুড়ি মেলা ভার। 100টা শিবলিঙ্গ পুজো করলে পাথরে যা পুজো পাবেন বা ফল পাবেন, একটা পারদের শিবলিঙ্গ পুজো করলে সমফল পাবেন। সুতরাং পারদের শিবলিঙ্গ উত্তরাখণ্ডে, মানে যত যোগী ঋষি পুরুষরা আছেন, তারা কিন্তু ওটা পুজো ছাড়া আর কিছু চেনেন না। আর আমি যা পুজো শিখেছি, আমার হাতে প্রাণ প্রতিষ্ঠা করা পারদের শিবলিঙ্গ বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে রাখা থাকে। এই অনুষ্ঠানটা যেখান থেকে যারা দেখছেন, আপনাদের যদি মনে হয় আমি একটা পারদের শিবলিঙ্গ নেবো, একটা অ্যান্টিক পিরামিড নেবো, আপনারা ফোন করবেন, দেখবেন এখানে নিচে না 3টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। এই অ্যাকাউন্টে আপনাকে কত দাম জেনে নেবেন, টাকা জমা করতে হবে, প্লাস কোরিয়ার সার্ভিস চার্জটাও আপনাকে দিতে হবে। তারপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা সব দিয়ে দেবেন, কোন জিনিসটা কিনতে চাইছেন দেবেন, ওরা আপনাকে রিপ্লাই দেবে কত টাকা পড়বে, আর সুন্দরভাবে আপনার বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাবে। আজকের প্রতিষ্ঠান এটা নয়, আজকে 19 বছরের প্রতিষ্ঠান হয়ে গেল বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট। অনায়াসে আপনার বাড়িতে পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি আপনারা এসে দেখাতে চান,
আসবেন, আমি আছি আপনাদের জন্য। সব সময় ছিলাম, আছি, থাকবো, যে কটা দিন বেঁচে আছি। শুধু আমরা চাই কি বলুন তো, একটু ইউনাইটেড হয়ে চলতে, ডিভাইডেড না। কারণ ডিভাইডেড হওয়াটা বাজে জিনিস, ইউনাইটেড হওয়াটা একটা মনুষ্যত্বের পরিচয়। বাকি টোটকা টিপস প্রচুর আছে, প্রচুর দেবো, নো টেনশন, কোনো চিন্তা করতে হবে না আপনাদের। মানে আমার থলিতে ঠাকুমার ঝুলির মতন রয়েছে, দিতে থাকবো, আপনারা নিতে থাকবেন। আমি চাইবো আগামী দিন প্রশস্ত হোক। আজকে বেশি কথা বলার সময় নেই, ফিরে ফিরে আবার আসবো, আবার দেখা হবে। কেন আমি তো আর কোনো অ্যাঙ্কার নিয়ে বসি না যে সে আবার বলে দেবো আমার হয়ে। কেন, বাড়াবাড়িটা পছন্দ করি না, একটু আহম্মকি লাগে। যার জন্য যা বলার সোজা আপনাদের দিকে চোখের তো চোখ রেখে কথা বলার চেষ্টা করি। কেন কি, ভয়টা আমার মধ্যে নেই, কারণ আমি পুজোটা শিখেছি, হাতে দম আছে পুজো করার। সেই জন্য শুধু একটাই কথা বলবো, মা আপনাদেরকে ভালো রাখুন, একে অপরকে ভালো রাখুন, আপনারাও একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন। আজ আসছি, নমস্কার।